আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। ইসরায়েলিদের হাতে আটকের পর মুক্ত বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। ভোর ৪:৫৫ তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর বের হন শহীদুল আলম। এ সময় গ্লোবাল সমুদ ফ্লোটিলার বর্ণনা দিতে গিয়ে শহীদুল আলম বলেন, গাজার মানুষ এখনও আক্রান্ত, এখনও তাদের উপর নির্যাতন চলছে। সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ কাজ শেষ হয়নি। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিমানবন্দরে শহীদুল আলমকে বরণ করতে আসে তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা। ফিলিস্তিনি ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। মোট ৯টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমিরেটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবে যাওয়ার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কমা, ফুসফুসে পানি জমা সহ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল 11টায় সর্বস্তরে মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাতাসো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফনের কথা রয়েছে। ৫ তারিখে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। অবনতি হওয়ার পরে আমরা তখন ওনাকে পরিবারের সম্মতিতে লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল ৫টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা জেলা কারাগারের হাজতি জয়নাল আবেদিন। গত রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে খুলনা কারাগারের জেলার মনির হোসেন বলেন, বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। পথে গোপালগঞ্জেই তার মৃত্যু হয়। তিস্তার উৎপত্তিস্থল ভারতের সিকিম সহ দেশটির নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হলে ভয়াবহ রূপ নেয় নদীটি। ফলে পানির ঢল ছুটতে থাকে ভাটিতে থাকা বাংলাদেশের দিকে। নদীটির এক পাশ দহগ্রাম দিয়ে দেশে প্রবেশ করেছে। ফলে তিস্তার পানি বেড়ে প্রথমে আছড়ে পড়ে সেখানে। ফলে এ সপ্তাহের শুরুতেই লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার অনেক অবকাঠামো। সর্বশেষ বন্যায় দহগ্রাম সহ জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। চারপাশে ভারতীয় সীমান্ত ঘেরা জনপদ দহগ্রাম ও আঙ্গরপোতা। ৩ বিঘা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে যুক্ত হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এই ইউনিয়নটি। প্রতিবেশী দেশ থেকে আসা তিস্তা নদীর এক পাশ ওই এলাকাটি ছুঁয়ে প্রবেশ করেছে দেশে। ফলে মাঝে মধ্যে আকস্মিকভাবে আসা উজানের ঢলের প্রথম চাপ সহ্য করতে হয় দহগ্রামকে। প্রচণ্ড গতিতে আসা সেই ঢল এবারও যেন আশ্রে পড়েছিল দহগ্রাম ও আঙ্গরপোতায়। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখানকার দুটি ব্রিজ, ভেসে গেছে একটি ব্রিজের সংযোগ সড়কের বেশ কিছু অংশ। পাকা সড়কের একাধিক স্থান ধসে গেছে, ভেঙে মাটিতে মিশে গেছে পাকা বাড়ি। ফলে সেখানকার বেশ কিছু এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। 10 মিনিটের মধ্যে ভাঙচুর করে সব তন্ন করে দিল। বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম পানি আমরা জীবনে কোনোদিন দেখি নাই। প্রতি বছরে কোনো বছরও বাদ নাই যে ভাঙে না। সর্বশেষ বন্যায় দহগ্রাম সহ হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার প্রায় ১,৫০০ মিটার পাকা সড়ক ও বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এসব অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য উপজেলা প্রকৌশলীকে বলেছি
ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। অবকাঠামোর পাশাপাশি ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের, বিশেষ করে কোথাও কোথাও উঠতি আমন ক্ষেত ঢেকে গেছে পানির সাথে আসা বালুতে, কোথাও ডুবে রয়েছে পানিতে। ধান সব শেষ, ভারত সরকার বান ছাড়ি দিয়েছে, সব শেষ হয়ে গেছে, গরু বাছুর সব বাঁচি গেছে। সাপুয়া নদীতে পানি ঢোকার কারণে অনেক ক্ষতি ফসলের, বিশেষ করে ধানের। ধানগুলো মনে করেন যে একদম থোর হয়ে গেছে, সেই থোরগুলো মনে করেন যে একদম নিঃস্ব হয়ে গেছে, এই ধানগুলো আর হবে না। তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেই বিষয়ে কৃষি দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিস্তা পাড়ের মানুষের দাবি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে প্রয়োজন বাঁধ নির্মাণ কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এনটিভি নিউজ ডেস্ক। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে খুলনার দাকুপ উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,০০০ বিঘা জমির আমন ধান, তলিয়ে গেছে শত শত মাছের ঘের ও পুকুর, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো বাসিন্দা। স্থানীয়রা বলছে, বাঁধ দ্রুত সংস্কার না করা হলে আমন ধান ও শীতকালীন সবজি উৎপাদনে ভাটা পড়বে। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে, শুধুমাত্র একটি বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায়। এই চিত্র খুলনার দাকুব উপজেলার বটবুনিয়া এলাকার বেড়িবাঁধের। জোয়ারের পানি নদীর পাশাপাশি গ্রামকে গ্রাম তলিয়ে দিচ্ছে। তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আরাখালী সহ বেশ কয়েকটি এলাকায় জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি করছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, শত শত মাছের ঘের ও পুকুর, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। আকস্মিক বাঁধ ভাঙায় বিপাকে পড়েছে উপকূলের বাসিন্দারা। বাগানের অবস্থা খারাপ, ওইদিকে কয়েকটা বাড়ি মোটে নাই, পুকুরে মাছ নাই, মাঠের ফসল বিনষ্ট। এই সামনের দিক ভালো আছে, পিছনের দিক থেকে ধুয়ে নিয়ে গেছে। এখানে ঘর বাড়িও পড়ে গেছে, এই যে জোয়ারের জলে এখন ডোয়াটা সব ভেঙে যাচ্ছে। কেউ অনেকেই রাস্তায় যে থাকতেছে, খাওয়া দাওয়া বন্ধ। আমন ধান, তারপরে আপনারা জানেন যে রাস্তার উপর দিয়ে আমাদের এখানে বিভিন্ন সবজি লাগায়, মাছ চাষ হয়, সবই নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ তাৎক্ষণিকভাবে মেরামতের চেষ্টা করেও ব্যর্থ পানি উন্নয়ন বোর্ড। আর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক তৌফিকুর রহমান দ্রুত সংস্কারের আশ্বাস দেন। প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে হয় সেটা আমরা চেষ্টা করব। আমরা ভাঙনের ফাটল নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এলাকায় এসে আমরা যে জিও টিউব দেখছেন, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে তখনই কিন্তু জিও টিউব দিয়ে প্রোটেকশন দেওয়া ছিল পিছনে, এবং এখানে বড় বড় ডিচ ছিল, পুকুর ছিল, যেগুলো ফিল আপ করে বালি ফিল আপ করে কিন্তু এই জিও টিউবগুলো ভরা। পরবর্তীতে উচ্চ জোয়ারে এটা ভেঙে গেলে এই বালিগুলো সরে যাওয়ার জন্য আমাদের টিউবটা ক্ষতিগ্রস্ত এলাকায় পানি প্রবেশ করেছে। বেড়িবাঁধ সংস্কার এবং ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় মিনি ম্যারাথনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। সকালে মল চত্বরে এই আয়োজনের উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। নিজে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে সকালে শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন ডাকসুর ভিপি। এ সময় মিনি ম্যারাথনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মল চত্বর থেকে শুরু করে ভিসি চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মল চত্বরে এসে তাদের দৌড় শেষ করেন। পরে উপস্থিত সবাই চা চক্রে অংশ নেন। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।